সো হ্যালো এন্ড ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা ফিজিক্সের নতুন একটা চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম বা স্ট্রাকচারাল প্রপার্টিজ অফ ম্যাটার। তো সবাই হেডিং দাও, স্ট্রাকচারাল এটা আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 7। তো স্ট্রাকচারাল প্রপার্টিজ অফ ম্যাটার বা একে আমরা বাংলায় বলি পদার্থের গাঠনিক ধর্ম। তো এই চ্যাপ্টারটা মূলত দুই ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে তোমার ইলাস্টিসিটি আর একটা হচ্ছে ফ্লুইড মেকানিক্স। দুইটা টপিক আর কি এই চ্যাপ্টারে আছে, একটা হচ্ছে তোমার ইলাস্টিসিটি আর একটা হচ্ছে ফ্লুইড মেকানিক্স। তো ইলাস্টিসিটি বা এটাকে আমরা বলি স্থিতিস্থাপকতা, আর ফ্লুইড মেকানিক্স এটাকে আমরা বলি প্রবাহী বলবিদ্যা। ওকে, তো ফার্স্ট টপিক হচ্ছে তোমার ইলাস্টিসিটি আর পরের টপিকটা হচ্ছে ফ্লুইড মেকানিক্স। এতদিন শর্ট সিলেবাস যখন ছিল তো এই ফ্লুইড মেকানিক্স পার্টটা স্কিপ করা ছিল, বাট এখন দুইটা পার্টি আমাদের এই চ্যাপ্টারে আছে, দুইটা পার্টি আমাদের করতে হবে। তো ইলাস্টিসিটি টপিকটার ভিতরে আমরা যে জিনিসগুলো দেখবো সেটা হচ্ছে হুকস ল, স্ট্রেস বা পীড়ন। হুকস ল হচ্ছে হুকের সূত্র, যেটা আমরা 9-10 দেখছি। স্ট্রেস হচ্ছে পীড়ন, স্ট্রেন বিকৃতি, আর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। তো ইলাস্টিসিটি টপিকের ভিতরে সিলেবাসে এই চারটা জিনিস আছে মোটামুটি। আর ফ্লুইড মেকানিক্স বা প্রবাহী বলবিদ্যার ভিতরে আমাদের আছে সারফেস টেনশন বা পৃষ্ঠ টান, ক্যাপিলারি বা কৈশিকতা, তারপরে আমাদের আছে হচ্ছে ভিসকোসিটি বা সান্দ্রতা, টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তিক বেগ বা সংকট বেগ বা অন্তিম বেগ, যে এটা বলে আর কি। তো মোটামুটি এখানে এই চারটা টপিক আছে। তো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের ওভারঅল সিলেবাস। এগুলো পড়লে আমাদের এই সিলেবাস, এই চ্যাপ্টার মোটামুটি কমপ্লিট হবে। খুব কঠিন একটা চ্যাপ্টার না, ইজি, বাট তুমি যদি ইন ডিপ ডেপথে এগুলো নিয়ে আলোচনা করতে চাও তাহলে একটু টাফ। বাট এগুলো হচ্ছে তোমার সিভিল ইঞ্জিনিয়ারিং এর পড়া মেইনলি। তুমি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ো তাহলে এই যে ইলাস্টিসিটি, ফ্লুইড মেকানিক্স এগুলো খুব ভালো করে তোমার ওখানে পড়ানো হবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, স্পেশালি সিভিল ইঞ্জিনিয়ারিং এগুলো খুব ভালোভাবে পড়ানো হয়। তো আমাদের এখানে জাস্ট উপরে উপরে ধারণা দেওয়া হচ্ছে চ্যাপ্টারে, জাস্ট একদম বেসিক যে নলেজ গুলো আছে কোনটা কি এগুলো নিয়ে আমাদের আলোচনা। এতটা ডেপথে এখানে আলোচনা হবে না। তোমরা যখন সিভিল ইঞ্জিনিয়ারিং পড়বো তখন ডেপথে এগুলো নিয়ে পড়াশোনা করতে হবে। ওকে, তো ইলাস্টিসিটি এইটা, এই প্রপার্টিটা কারা প্রদর্শন করে? সলিড মানে কঠিন, লিকুইড তরল, গ্যাস, এরা সবাই হচ্ছে এই ইলাস্টিসিটি, এই স্থিতিস্থাপকতা বৈশিষ্ট্যটা প্রদর্শন করে। আর এই যে ফ্লুইড মেকানিক্স বা প্রবাহী বলবিদ্যা, এইটা শুধুমাত্র ফ্লুইডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এখন ফ্লুইড কি? তোমার গ্যাস আর লিকুইড। তো এটা মাথায় রাখবো যে ফ্লুইড হচ্ছে আমাদের, ফ্লুইড বা প্রবাহী বলতে আমরা কি বুঝি? গ্যাস আর লিকুইড। তাহলে এই বৈশিষ্ট্য শুধুমাত্র গ্যাস আর লিকুইড প্রদর্শন করতে পারে, এই যে ফ্লুইড মেকানিক্স এর এই যে বৈশিষ্ট্যগুলো। আর এই ইলাস্টিসিটির বৈশিষ্ট্যটা হচ্ছে সলিড, গ্যাস, লিকুইড তিনটা প্রদর্শন করতে পারে। তো ইলাস্টিসিটি টপিকে আমরা 90% প্রবলেম সলিড রিলেটেডই দেখবো, সলিড নিয়েই দেখবো 90% প্রবলেম। আর ফ্লুইড মেকানিক্সে এই যে তোমার গ্যাস আর লিকুইড হয়, বাট তোমার ওইখানে 90% এর লিকুইড নিয়ে আলোচনা হবে। তাহলে ইলাস্টিসিটিতে 90% আলোচনা হবে সলিড নিয়ে, আর ফ্লুইড মেকানিক্সে 90% আলোচনা হবে লিকুইড নিয়ে। ঠিক আছে?
তো এই আর কি, তো আমাদের এই চ্যাপ্টারের ওভারঅল সিলেবাস। আচ্ছা, এখন বিষয়টা তোমাদের কাছে আমার একটা কোশ্চেনটা হইলো, একটা বস্তু, একে আমি এইদিকে 10 নিউটন বল প্রয়োগ করলাম, এইদিকে 10 নিউটন বল প্রয়োগ করলাম, হ্যাঁ, আবার এইভাবে 10 নিউটন বল প্রয়োগ করলাম, এইভাবে 10 নিউটন প্রয়োগ করলাম। এটা হচ্ছে আমার কেস 1 আর এটা হচ্ছে আমার কেস 2। তো কোশ্চেনটা হচ্ছে যে দুইটা কি সেম, যে এই সেম বস্তুটাতে এটা এম ভরেরই বস্তু, এইটাও আমার এম ভরেরই বস্তু, দুইটাতে এইখানে প্রথমটাতে আমি দুই দিকে 10 10 প্রয়োগ করছি, এইখানে এইভাবে 10 10 প্রয়োগ করছি, দুইটা কি সেম? অনেকে বলবে সেম, অনেকে বলবে সেম না। কি মনে হয় তোমার? অ্যাকচুয়ালি তুমি যদি নিউটনীয় বলবিদ্যার আলোকে এটা বিশ্লেষণ করো, নিউটনের মেকানিক্সের আলোকে, তাহলে দুইটাই সেম, কারণ এর নেট ফোর্স দুইটাতেই শূন্য হবে, কোনো এক্সিলারেশন আসবে না, কিচ্ছু হবে না। কিন্তু এই চ্যাপ্টার আলোকে যদি তুমি এটাকে বিশ্লেষণ করো, দুইটা সেম না। প্রথমটাতে তোমার এই বস্তুটা স্ট্রেস হবে, স্ট্রেস মানে প্রসারিত হবে, আর দ্বিতীয়টাতে এই বস্তুটা কম্প্রেস হবে মানে সংকুচিত হবে। তাহলে কেস ওয়ানে কি হবে? স্ট্রেচিং, স্ট্রেচিং বা প্রসারিত, আর এটা কি? কম্প্রেসিং বা সংকুচিত। এখন নিউটনের মেকানিক্সে আমরা যখন ফর্মুলাগুলো পড়ছি, আমরা একটা টার্ম খুব ভালোভাবে দেখছিলাম যে দৃঢ় বস্তু, দৃঢ় বস্তু বা এটাকে বলা হয় তোমার রিজিড বডি। আমরা যখন যত ফর্মুলা দেখছিলাম নিউটনের মেকানিক্সে, যে নিউটনের ফার্স্ট ল, সেকেন্ড ল, এগুলো সব আমরা দৃঢ় বস্তুর ক্ষেত্রে দেখছিলাম। তো দৃঢ় বস্তু কারা? যাদেরকে এইভাবে বল প্রয়োগ করলে এরা স্ট্রেস বা কম্প্রেস মোটেও হয় না। আমরা পরে এটা ডেফিনিশন দেখবো, দৃঢ় বস্তু আমাদের আছে, এই লেকচারের শেষের দিকে আমরা দৃঢ় বস্তু কি চিনবো। তো দৃঢ় বস্তু কারা? যারা হচ্ছে খুবই শক্ত, যে বল প্রয়োগ করতেছি, এর কোনো স্ট্রেস হচ্ছে না বা কোনো কম্প্রেশন হচ্ছে না, হ্যাঁ। তো আমরা ওইখানে যে পড়াশোনাগুলো করছিলাম দৃঢ় বস্তুর ক্ষেত্রে করছিলাম, কিন্তু রিয়েল লাইফে 100% দৃঢ় বস্তু হয় না। তো কিছুটা হলো সংকুচিত, কিছুটা হলো প্রসারিত হয়। কিন্তু হয়তো আমরা আইডিয়াল কেস নিয়ে পড়ি, সবসময় আদর্শ কেস নিয়ে পড়ি। ছোটবেলা থেকে আমাদের অভ্যাস, শুরুতে আইডিয়াল কেস নিয়ে পড়া, তারপর আস্তে 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 তোমার র্যান্ডম কেস গুলো নিয়েও পড়াশোনা করি। তাহলে এগুলো যদি দৃঢ় বস্তু হয়, তাহলে হ্যাঁ সংকুচিত প্রসারিত হবে না। কিন্তু রিয়েল লাইফে যেহেতু দৃঢ় বস্তু হয় না, এটা সংকুচিত প্রসারিত হয়। আর এই সংকোচন প্রসারণ নিয়ে যেই পড়াশোনাগুলো, এগুলো আমরা এই চ্যাপ্টারে দেখবো। তাহলে আমরা কি দেখলাম? যে দুইটা বল যদি এইভাবে প্রয়োগ করি, আবার এইভাবে প্রয়োগ করি, দুইটা নিউটনের বলবিদ্যার আলোকে সেম কেস, কারণ আমরা ওইখানে বস্তুগুলোকে দৃঢ় বস্তু ধরে নিছি, কিন্তু এখানে সেম কেস না। সাপোজ ধরো তুমি একটা বস্তু, একটা ধরো একটা স্প্রিং, হ্যাঁ, এই স্প্রিংটা খুবই খুবই স্প্রিং কনস্ট্যান্ট এটা খুবই কম, স্প্রিং কনস্ট্যান্ট খুবই কম, এটার ধরো 0.01 নিউটন পার মিটার। তো এটা তুমি বল প্রয়োগ করতেছো, কি হবে? এই স্প্রিং এর এই মাথাটা কিন্তু খুব একটা আগাবে না, এই মাথাটা ধরো এইখানে গেছে, এই স্প্রিংটা এরকম হয়ে গেল। এখন তুমি এর ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় সূত্র, নিউটনের ফর্মুলা কেমনে অ্যাপ্লাই করবে? দেখো, তুমি বল প্রয়োগ করছো, স্মরণ করতে হয়েছে, স্মরণ এই যে এই মাথার স্মরণ একটু হয়েছে, আবার এই মাথার স্মরণ এই যে এতগুলো হয়েছে, তাই না? তো এখানে ঝামেলা লেগে যাচ্ছে যে বল প্রয়োগ করছি, বস্তুটাই হলো, বস্তুর ভর কেন্দ্রের খুব একটা সমন্বয় হলো, বস্তুটা বড় হয়ে যাচ্ছে বল প্রয়োগ করার সাথে সাথে। তো এই জিনিসগুলো আমরা নিউটনের মেকানিক্সে ধরে নিই যে এগুলো দৃঢ় বস্তু ছিল, যাতে আমরা বল প্রয়োগ করলে বস্তুটার কোনো সংকোচন বা প্রসারণ না হয়, ওইভাবে আমরা এই পড়াশোনাগুলো করছি। কিন্তু এই চ্যাপ্টারে আমরা দেখবো যে সংকোচন প্রসারণ হইলে কি হবে না হবে। ওকে, তো আই হোপ তোমাদের আইডিয়া হয়েছে কিছু একটা, যে বলের প্রয়োগের উপর ভিত্তি করে আমাদের সংকোচন প্রসারণ ডিপেন্ড করে। তো এই জিনিসটাকে বলা হয় তোমার ডিফরমেশন। এই যে সংকোচন আর প্রসারণ, এই দুইটাকে আমরা বলি ডিফরমেশন, ডিফরমেশন বা বাংলায় একে বলি বিকৃতি।
ওকে, তাহলে আমরা যদি বল প্রয়োগ করি বস্তুতে, যদি বস্তুটা দৃঢ় বস্তু না হয় তাহলে তার বিকৃতি হয়। আচ্ছা, তো এটা মিশাইলাম। এখন সবাই সংজ্ঞা লিখবো একটা, সেটা হচ্ছে ডিফর্মিং ফোর্স। ডিফর্মিং ফোর্স বা বিকৃতিকারী বল, এর বাংলা হচ্ছে বিকৃতিকারী বল। তো লেখো, a force that changes a force that changes or tends to change a force that changes or tends to change the shape or size or both of an object. Means the shape or size or both of an object. A force that changes or tends to change the shape or size or both of. তাহলে একটা বল যেটা কোনো বস্তুর শেপ, সাইজ, আকার আকৃতি, শেপ আর সাইজ মানে হচ্ছে আকার আকৃতি, অথবা উভয় চেঞ্জ করার ট্রাই করে, সেটা ট্রাই করে অথবা পরিবর্তন করে, টেন্স টু চেঞ্জ অর চেঞ্জেস, ফোর্স দ্যাট চেঞ্জেস অর টেন্স টু চেঞ্জ। হ্যাঁ, তো এটা হচ্ছে তোমার ডিফর্মিং ফোর্স। এখন তো ডিফর্মিং ফোর্সের জন্য বস্তু মানে ডিফর্মিং ফোর্স দুই ভাবে আসতে পারে। এটা হচ্ছে লেখো, এক নম্বর হচ্ছে ডিফরমেশন উইদাউট অ্যাক্সিলারেশন, দুই নম্বর লেখো ডিফরমেশন উইথ অ্যাক্সিলারেশন। এটা কি ডিফরমেশন উইদাউট এক্সিলারেশন আর ডিফরমেশন উইথ এক্সিলারেশন। ওকে, তো উইথ আর উইদাউট এক্সিলারেশনের কাহিনী একটু দেখি। যদি যেমন এই যে একটু আগে যেটা দেখছি, তোমার এইদিকে 10, এইদিকে 10, তাহলে এখানে কি বস্তুর কোনো এক্সিলারেশন হবে? হবে না। তাহলে ডিফরমেশন উইদাউট এক্সিলারেশন এক্সাম্পল। তো এইখানে ডিফর্মিং ফোর্স কত? 10 নিউটন। হ্যাঁ, নেট ফোর্স 0, কিন্তু ডিফর্মিং ফোর্স 10 নিউটন। নেট ফোর্স ইকুয়ালস টু 0 নিউটন। আবার এখানে ডিফরমেশন উইথ এক্সিলারেশনে দেখি, ধরো সাপোজ এইদিকে 20 নিউটন প্রয়োগ করা হচ্ছে, এদিকে 15 নিউটন প্রয়োগ করা হচ্ছে। ওকে, এখন তুমি বলো তো এখানে নেট ফোর্স কত হবে? এখানে নেট ফোর্স হবে 5 নিউটন এদিকে। আর এই যে 15 ক্যান্সেল আউট হয়েছে, যেটা ক্যান্সেল আউট হয় ওইটাই হচ্ছে তোমার এখানে ডিফর্মিং ফোর্স। যেটা ক্যান্সেল আউট হলো এটাই তোমার ডিফর্মিং ফোর্স। তারপর আরেকটা এক্সাম্পল দেখি। সাপোজ আমি একটা ওয়ালের সাথে একটা ইলাস্টিক ব্যান্ড এইভাবে করছি, করে এখানে বল প্রয়োগ করছি 10 নিউটন। হ্যাঁ, একটা ওয়ালের সাথে একটা ইলাস্টিক ব্যান্ড বাঁধছি, বাইরে এইভাবে টানতেছি 10 নিউটন বল দ্বারা। তার মানে কি এই প্রান্তটা এখানে আটকা আছে, এটা আগাচ্ছে না, তার মানে কি এই ওয়ালও এদিকে কিছু একটা বল প্রয়োগ করতেছে 10 নিউটন, তাই না? তাহলে এইখানে সেম, এইখানেও নেট ফোর্স 0, কিন্তু ডিফর্মিং ফোর্স তারপর আরেকটা এক্সাম্পল, সেটা হচ্ছে ধরো সাপোজ একটা স্প্রিং। এই স্প্রিংটা একটা বস্তু আছে এম এম ভরের। হ্যাঁ, তাহলে এই এম ভরের বস্তুটা কি, এই যে এইদিকে একটা এমজি বল প্রয়োগ করতেছে নিচের দিকে, কিন্তু এই স্প্রিংটা এইদিকে সরে আসতেছে না, তার মানে এইদিকে একটা বল আছে কি এমজি, নেট ফোর্স 0। হ্যাঁ, স্প্রিং এর
এদিকে স্প্রিং খুলে আসতেছে, আসতেছে না, তার মানে নেট ফোর্স শূন্য। কিন্তু কি হবে, এখানে একটা স্প্রিং একটা বস্তু ঝুলে লেগে বস্তুটা নিচে এসে এখানে ঝুলে থাকবে না, রেস্টই তো আসবে। তো বস্তুটা রেস্টে আসা মানে কি, স্প্রিং তো আর নড়তেছে না, তার মানে স্প্রিং এর উপরে নেট ফোর্স শূন্য, ইকুইলিব্রিয়াম আছে স্প্রিংটা, মানে এই যে প্রসারিত হওয়ার পর। তাহলে নেট ফোর্স শূন্য মানে কি, নিচের দিকে যে ফোর্স আছে সমপরিমাণ উপরের দিকে আছে, তাহলে এই যে উপরের দিকে একটা এমজি আছে, নিচের দিকে এমজি আছে। এইখানেও তাহলে ডিফর্মিং ফোর্স কত স্প্রিং এর ক্ষেত্রে, ডিফর্মিং ফোর্স এমজি, নেট ফোর্স জিরো। হ্যাঁ, তাহলে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে যেটা ক্যান্সেল আউট হচ্ছে ওইটাই আমার হচ্ছে ডিফর্মিং ফোর্স। যেমন এই যে এখানে এখানে দেখতেছি আমরা ক্যান্সেল আউট হচ্ছে কত, 15 আর 15 ক্যান্সেল আউট হচ্ছে, আর যেটা থাকতেছে ওইটা হচ্ছে আমার নেট ফোর্স। ঠিক আছে, তাইলে ডিফর্মেশন দুই ভাবে হইতে পারে, একটা হচ্ছে এক্সিলারেশনের সাথে হইতে পারে, একটা হচ্ছে একটা উইথ এক্সিলারেশন, একটা উইদাউট এক্সিলারেশন। তো উইথ এক্সিলারেশনে যেটার ক্যান্সেল আউট হয় ওইটাই হচ্ছে তোমার নেট ফোর্স। তো সাধারণত এটা আমাদের আসে না তোমার, আমি এখন পর্যন্ত পাইনি 100% কোশ্চেন এইখান থেকেই আসে, বাট হ্যাঁ আসতেই পারে এটা থেকে। যদি আসে এখানে টেনশন করার কিছু নেই, জাস্ট বুঝবা যে ডিফর্মিং ফোর্সটা যাতে তুমি বের করতে পারো। হ্যাঁ, যেটা তোমার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে ওইটাই তোমার ডিফর্মিং ফোর্স। আচ্ছা, তাহলে ডিফর্মেশনের কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হয়েছে সবার। তাহলে দুইটা জিনিস লিখতে পারি আমরা এখানে, আমি এটা মিশাইলাম, তুলে নিচ্ছি আশা করি। তাহলে কোন বস্তুর মোশন বা গতি, এটা ডিপেন্ড করে কিসের উপরে, এটা ডিপেন্ড করে নেট ফোর্সের উপরে। তাহলে মোশন ডিপেন্ড করে কিসের উপরে, মোশন বা গতি ডিপেন্ড করে, ডিপেন্ডস অন নেট ফোর্স। আর ডিফর্মেশন ডিপেন্ড করে অপোজিং ফোর্সের উপরে, যেটা আর কি আমরা ক্যান্সেল আউট করি। হ্যাঁ, তাহলে মোশন ডিপেন্ড করে নেট ফোর্সের উপরে, আর ডিফর্মেশন ডিপেন্ড করে অপোজিং ফোর্সের উপরে। আচ্ছা, এইবার হেডিং দাও ইলাস্টিসিটি। তাহলে ডিফর্মেশন বা বিকৃতি বুঝলাম। তাহলে ডিফর্মেশন হচ্ছে কাইন্ড অফ এক্সটার্নাল ফোর্স, তুমি যেটা প্রয়োগ করতেছো বাইরে থেকে, এটা হচ্ছে তোমার ডিফর্মেশন বা ডিফর্মিং ফোর্স। তাহলে আমরা কি দেখলাম যে বাইরে থেকে যে বলটা প্রয়োগ করতেছি এটা হচ্ছে আমার ডিফর্মিং ফোর্স। এখন হেডিং দাও ইলাস্টিসিটি, বা এটাকে বাংলায় বলে স্থিতিস্থাপকতা। ওকে, আচ্ছা, তো স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি কি জিনিস, এটা হচ্ছে তুমি কোনো বস্তুতে বল প্রয়োগ করতেছো, করার পরে ওই বস্তু তার পূর্বের অবস্থায় ফিরে যায়, যে এই যাওয়ার প্রবণতাটাই হচ্ছে, বা এই যাওয়ার যে ধর্মটা, এটা ইলাস্টিক। যেমন সাপোজ এই স্কেলটাতে আমি বল প্রয়োগ করলাম, করার পর দেখছো আবার আগের পজিশনে ফিরে গেছে। আই হোপ দেখতে পাচ্ছ যে এইভাবে বল প্রয়োগ করছি, আগের অবস্থায় ফিরে গেল। তাহলে এটা কি, এটা হচ্ছে, এটা একটা এটার ইলাস্টিসিটি প্রপার্টি, ইলাস্টিক প্রপার্টি যেটা দেখছো। ওকে, বা কোন একটা রাবার ব্যান্ডকে তুমি টানলা, টানার পর ছাড়া দিলে আবার আগের অবস্থা রিগেইন করতেছে না, পূর্বের অবস্থায় ফিরে আসতেছে, ওইটা হচ্ছে ওর ইলাস্টিসিটি। আচ্ছা, তো ডেফিনেশনটা লেখো, লেখার পরে কয়েকটা জিনিস বুঝাচ্ছি। তো ইলাস্টিসিটি কি, দা property of a body to regain its original configuration the property of a body to regain its original configuration after removal of deforming force up to elastic limit.
তো ডেফিনেশনটা কি হলো, দ্য প্রপার্টি অফ এ বডি টু রিগেইন ইটস অরিজিনাল কনফিগারেশন আফটার রিমুভাল অফ ডিফর্মিং ফোর্স। তাহলে বিকৃতি দানকারী যে বলটা বা বিকৃতিকারী যে বলটা, এই বলটা রিমুভ করার পরে কোনো বস্তু যে ধর্মের কারণে তার পূর্ব অবস্থায় ফিরে আসে তাকে ইলাস্টিসিটি বলে, আপ টু ইলাস্টিক লিমিট, মানে হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে। এখন প্রত্যেকটা জিনিসেরই তাৎপর্য আছে। আপ টু ইলাস্টিক লিমিট, এটার পাশে একটা স্টার দিয়ে দাও, ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এটা। ওকে, তো সাপোজ আমি এই স্কেলটার উপরে ডিফর্মিং ফোর্স অ্যাপ্লাই করলাম। হ্যাঁ, এই যে ডিফর্মিং ফোর্স আমি এইভাবে অ্যাপ্লাই করলাম, বেন্ড এইভাবে অ্যাপ্লাই করলাম, অনেকভাবে করা যেতে পারে। যে আমি যে এটাকে এই লম্বলম্বী ভাবে করতে পারতাম ডিফর্মিং ফোর্স, এমন না যে সবসময় যে এই যে এইভাবে হইতে হবে, বা আমি অনেকভাবে এটার উপর করতে পারি, এইভাবে প্রয়োগ করতে পারি, আবার লম্বভাবে করতে পারি, যে এইভাবে অক্ষ বরাবর প্রয়োগ করতে পারি, তাই না? যে এইভাবে করতে পারি, আবার এইভাবে করতে পারি। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে ডিফর্মেশনটা খুব কম হয়। এটা হচ্ছে আমরা খালি চোখে দেখতে পারবো না, এই জন্য আমি তোমার এইটা দেখাচ্ছি। তো এই যে করলাম, যে ধর্মের কারণে আবার ব্যাগ আসলো, এটা ইলাস্টিসিটি। এখন আমি যদি এটাকে অনেক বেশি বেন্ড করে ফেলি, এটা ভাঙা যাবে না? ওইটাই হচ্ছে ইলাস্টিক লিমিট, যে যেটা যেই বল প্রয়োগ করা পর্যন্ত এটা ফেরত আসে, এটা হচ্ছে ইলাস্টিক লিমিট। এখন আমি এটা যদি ভাঙার পর গিয়ে এটা আবার অরিজিনাল শেপে ফেরত আসবে না। বা এটা রাবার ব্যান্ডকে তুমি এতটাই টানলা যে ওইটা হচ্ছে তোমার স্থায়ীভাবে বিকৃত হয়ে গেল। মানে থাকে না অনেক সময় রাবার ব্যান্ড অনেক টানলে একদম বড় হয়ে যায়, বা তোমার কোমরে যে হচ্ছে প্যান্ট গুলার ইলাস্টিক গুলা থাকে, প্যান্ট পরতে 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 হয় না যে ইলাস্টিক গুলা হচ্ছে ঢিলা হয়ে যায়, বড় হয়ে যায় অটোমেটিক্যালি। তো এটা হচ্ছে এর ইলাস্টিক লিমিট ক্রস করা। মানে ইলাস্টিক লিমিটটাই সেটা যে যেই লিমিট পর্যন্ত ওইটা আবার এর অরিজিনাল শেপ ফেরত পাইতে পারে, যেই পরিমাণ ডিফর্মিং ফোর্স প্রয়োগ করা পর্যন্ত এর অরিজিনাল শেপে ফেরত আসতে পারে, ওইটা হচ্ছে ইলাস্টিক লিমিট। যদি ফেরত না আসতে পারে তাহলে ওটা ইলাস্টিক লিমিট ক্রস করছে। এগুলো নিয়ে আমরা আরো আলোচনা আছে সামনে, সমস্যা নাই। তো একটা কোশ্চেন, এটা খুবই পপুলার একটা কোশ্চেন, হুইচ ইজ মোর ইলাস্টিক, স্টিল অর রাবার? এটা কোশ্চেন যে স্টিল আর রাবার এদের মধ্যে ইলাস্টিক কে বেশি? 90% নিশ্চয়ই হচ্ছে রাবার। এটা হচ্ছে আমাদের সময় এসএসসি পরীক্ষা আসছিল 2018-তে, এমসিকিউতে আসছিল যে নিচের কোনটি বেশি স্থিতিস্থাপক। তো যাই হোক, এখানে অ্যান্সারটা হবে স্টিল। বলতেছি আমি কেন এটা স্টিল। তো স্টিল আর রাবারের ভিতরে অধিক স্থিতিস্থাপক কোনটা? স্টিল। এখন এই কোনটা অধিক স্থিতিস্থাপক এইটা তুমি ম্যানুয়ালি মানে ফিজিক্যালি মানে নিজে এক্সপেরিমেন্ট করে দেখা একটু কষ্ট। মানে এখানে তোমার ডাটাগুলো মেজার করা, তারপর ওভারঅল জিনিসটা একটু খাটনি। মানে এতটা সহজ না যে তুমি খালি চোখে দেখে ইমাজিন করে বলে দিতে পারবা যে কোনটা বেশি ইলাস্টিক। এটার জন্য আমাদের যে ডাটাগুলো প্রয়োজন হয় সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি বা মডুলাস অফ ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপক গুণাঙ্ক যেটা। তো এই দুইটার ভিতরে ইলাস্টিক তো এটা হচ্ছে প্রথম পদ্ধতি। এটা এখন এটা কিভাবে পাবে? এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ডাটা। তুমি চাইলে নিজে এক্সপেরিমেন্ট করে বের করতে পারো। তো ঠিক আছে, এখন নিজে এক্সপেরিমেন্ট করা তো ভেজাল দেখে তো আমি বললাম যে ডাটা দেখে বলে দিবা। আর অন্য একটা বুদ্ধি হচ্ছে যে এটা খালি চোখে বোঝা খুবই টাফ। হ্যাঁ, এটা মাথায় রাখবা যে দুইটা বস্তুকে বেন্ড করার পরে যে দ্রুত তার পূর্বের অবস্থায় ফেরত আসে সেটা বেশি ইলাস্টিক। এখন তুমি ইমাজিন করো, সাপোজ এটা একটা প্লাস্টিকের স্কেল, হ্যাঁ, আর আমার কাছে একটা স্টিলের স্কেল আছে, না এখন যদিও যদি থাকতো, আমি এটাকে বেন্ড করলাম, বেন্ড করার পরে এই যে অরিজিনাল শেপে, যে এখান থেকে অরিজিনাল শেপে ফেরত আসতে যার যত কম টাইম লাগবে সে তত বেশি ইলাস্টিক। খেয়াল করে দেখবা যে প্লাস্টিক স্টিলের স্কেলে একটু কম টাইম লাগতেছে। এই যে আমি বললাম যে খালি চোখে এটা মেজার করা একটু টাফ, বাট হ্যাঁ
তুমি করলে কিছুটা মানে দেখতে পারবো, মানে কিছুটা হালকা হলেও লক্ষ্য করতে পারবা যে স্টিলের স্কেলটা খুবই দ্রুত শেপ রিগেইন করতেছে। তাহলে এখানে আরেকটা পয়েন্ট লেখো যে যে যত দ্রুত শেপ রিগেইন করে সে তত বেশি ইলাস্টিক। হ্যাঁ, যে যত দ্রুত শেপ রিগেইন করে সে তত বেশি ইলাস্টিক। তাহলে এই দুইটা ভাবে আমরা হচ্ছে বলতে পারি যে কোনটা বেশি ইলাস্টিক, বাট এইটাই মোর এফিসিয়েন্ট হয়ে যে তুমি মডুলাস অফ ইলাস্টিসিটি দেখে বলে দিচ্ছ। মডুলাস অফ ইলাস্টিসিটি কে আমরা বের করে আমরা সামনে দেখবো যে কিভাবে হচ্ছে ডাটা থেকে আমরা মডুলাস অফ ইলাস্টিসিটি বের করি। ঠিক আছে, তো আমাদের বইয়ে বিভিন্ন চার্ট দেওয়া আছে কোনটা কোনটা থেকে বেশি ইলাস্টিক, এগুলো সাধারণত আসে না যে কোনটা ইলাস্টিসিটি কোনটা থেকে বেশি, বাট হ্যাঁ তুমি চাইলে একবার চার্টটা দেখতে পারো, দেখলে তুমি অনেকটা হচ্ছে মাথায় ইমাজিন করে রাখতে পারবো, আচ্ছা তাহলে এটা থেকে এটা বেশি ইলাস্টিক, এটা থেকে এটা বেশি ইলাস্টিক। এখন কথা হচ্ছে অনেকে কোশ্চেন করে যে ভাইয়া আমি করবো কি, আমি আমার স্টিলের স্কেলটাকে এইভাবে বাঁকা দেবো, এ তো জীবনও আবার আগের অবস্থায় ফেরত আসবে না। তাহলে আপনি যে বললেন যে যে দ্রুত শেপ রিগেইন করে সে তত বেশি ইলাস্টিক, তো এ তো জীবনেই ফেরত আসবে না। তাহলে তো আর প্লাস্টিক স্কেলটাকে আমি এই যে বাঁকাইলাম, বাঁকানোর পরে ফেরত আসলো, কিন্তু স্টিল স্কেল আমি এতগুলো বাঁকাইলে ভাইয়া ফেরত আসে না। এইখানে একটা ক্যাচ আছে, সেটা হচ্ছে আপ টু ইলাস্টিক লিমিট। তুমি এইভাবে বাঁকাচ্ছ, এটা ইলাস্টিক লিমিটের বেশি মধ্যে আছে, আরো বেশি বাঁকাইলে হয়তো ভাঙবে, কিন্তু দেখা গেল স্টিল স্কেলটাকে এইটুক বাঁকাইলেই আবার ফেরত আসতেছে না, এইরকম বেন্ড হয়ে থাকতেছে, ওই জন্য হালকা বেন্ড হয়ে যাচ্ছে, ওই জন্য শেপ আর কখনোই ফেরত আসছে না। তার মানে তুমি ওর ইলাস্টিক লিমিটটা ক্রস করে ফেলছো, যেহেতু অরিজিনাল শেপে আর কোনোভাবেই ফেরত আসতেছে না, তার মানে আমরা কি করছি, আমরা স্টিল স্কেলটার ক্ষেত্রে ওর ইলাস্টিক লিমিট ক্রস করে ফেলছি। হ্যাঁ, এই জন্য ও আর আগের অবস্থায় ফেরত আসে নাই। তো এটা মাথায় রাখবা যে তোমার অবশ্যই এটা ইলাস্টিক লিমিটের ভিতরে হইতে হবে তুমি যদি এই ইলাস্টিসিটিটা চেক করতে চাও। অনেকেই বলে যে ভাই আমি একদম দিছি বাঁকায়া আর তো ফেরতই আসতেছে না, তো এটা হচ্ছে তোমার কনভিনিয়েন্ট ওয়ে না। ঠিক আছে, তো আশা করি এগুলো তুলছো। আচ্ছা, এখন মাথায় একটা কোশ্চেন আসে যে কোনো ম্যাটেরিয়াল এই ইলাস্টিক প্রপার্টিটা কেন শো করে, মানে কি দরকার ওই ইলাস্টিক প্রপার্টি শো করার, না করলেই তো পারতো। তো হেডিং দাও যে রিজন বিহাইন্ড ইলাস্টিসিটি। তো হেডিং দাও রিজন বিহাইন্ড ইলাস্টিসিটি। তো দুইটা রিজন আছে, একটা হচ্ছে ইন্টার অ্যাটমিক বা ইন্টার মলিকুলার, ধরলাম একদম এগুলো সিম্পল ভাবে শিখেছি, এগুলো কিন্তু অনেক কমপ্লেক্স টপিক। রিজন বিহাইন্ড ইলাস্টিসিটি বিশাল একটা টপিক, এটার জন্য তোমার অনেক ফিজিক্স জানতে হবে, অনেক কেমিস্ট্রি জানতে হবে, তারপরে তুমি এটা একদম ফিল করতে পারবা। হ্যাঁ, তো আমরা যেহেতু ওই ডিপে যাচ্ছি না, আমাদের বেসিক যেহেতু যেটুক দরকার ওইটুকু আমরা জাস্ট এক্সামের জন্য যেটুক দরকার ওইটুকু শিখবো। রিজন ইন্টারমিক ফোর্স অফ অ্যাট্রাকশন, দুই নম্বরে হচ্ছে ইন্টার অ্যাটমিক ফোর্স অফ রিপালশন। তো ইন্টার অ্যাটমিক ফোর্স অফ অ্যাট্রাকশন, ইন্টার অ্যাটমিক ফোর্স অফ রিপালশন। সাপোজ ধরো এটা হচ্ছে তোমার একটা ম্যাটেরিয়াল। হ্যাঁ, ঠিক আছে, এটা একটা ম্যাটেরিয়াল। তো একে আমরা যখন স্ট্রেস করি তখন এই ইন্টার অ্যাটমিক ফোর্স অফ অ্যাট্রাকশনটা কাজ করে। তাহলে ইন্টার অ্যাটমিক ফোর্স অফ অ্যাট্রাকশন কখন কাজ করে, হোয়েন লেখানো খুব ইম্পর্টেন্ট, আর এটা কখন কাজ করে, হোয়েন কম্প্রেসিং
মানে এটা যখন প্রসারণ করা হয় তখন এই যে এইটা কাজ করে, আর যখন সংকোচন করা হয় তখন রিপালশন ফোর্সটা কাজ করে। তো দেখাই, সাপোজ ধরো এটা দুইটা অ্যাটম, হুম, আমি এদেরকে স্ট্রেস করছি, করলে এদের মধ্যে গ্যাপ বাড়ছে, বাড়লে কি হবে, এরা এখন একটা আরেকটাকে অ্যাট্রাক্ট করা শুরু করবে, হ্যাঁ। আবার আমি এদেরকে কম্প্রেস করছি, কম্প্রেস করার ফলে কি এদের ভিতরে গ্যাপ কমে যাবে না, তখন কি হবে, একটা আরেকটাকে রিপালস করা শুরু করবে, হ্যাঁ। গ্যাপ কমলে রিপালস, তাহলে যখন এদের মধ্যে গ্যাপ বাড়ে তখন কি হবে, এরা অ্যাট্রাক্ট করবে। কেন করবে দেখাচ্ছি, আর এটা কি রিপালস করবে, হ্যাঁ। আচ্ছা, তো ইন্টারঅ্যাটমিক ফোর্স অফ অ্যাট্রাকশন একটা দুইটা, একটা ম্যাটেরিয়ালের দুইটা অ্যাটমের ভিতরে, অ্যাটম বা মলিকুলের ভিতরে অ্যাট্রাকটিভ ফোর্স অনেক ধরনের হইতে পারে, অসংখ্য অ্যাট্রাকটিভ ফোর্স থাকতে পারে। তো ধরো গ্র্যাভিটেশনাল ফোর্স থাকতে পারে, ওর ভিতরে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স থাকতে পারে, তাই না? তো এই এগুলো বন্ড গঠন করে তো এই কারণগুলোতেই, যেমন হচ্ছে আয়নিক বন্ড, কোভালেন্ট বন্ড, তারপর হচ্ছে মেটালিক বন্ড, এগুলো হচ্ছে এই বন্ডগুলো কি অ্যাকচুয়ালি তো বন্ডগুলো তো আর কোনো ফোর্স না, এগুলো হচ্ছে এই জাস্ট এই মৌলিক যে চারটা বল আছে ওগুলারই জাস্ট বিভিন্ন ভার্সন আর কি। বন্ডগুলো কি আলাদাভাবে কোনো, যেমন হচ্ছে কোভালেন্ট বন্ড, এটা কি আলাদা ধরনের কোনো ফোর্স? আমরা ফিজিক্সে তো পড়ছি যে মৌলিক বল চার ধরনের হয়, তো ওই চার ধরনের ভিতরে ওই কোভালেন্ট বন্ড ওইটা একটা, যে এটা এই স্ট্রাকচারের কারণে ওই তখন এইভাবে বন্ডটা গঠন করে দিই, এটা আমি নাম দিচ্ছি কোভালেন্ট বন্ড। তো মূলত এই যে ফোর্স দুই ধরনের হইতে পারে, বা বন্ড দুইটা কারণে ক্রিয়েট হয়, যে একটা হচ্ছে অ্যাট্রাকশন আর একটা রিপালশন। তো দেখি আমার কার্ভ দেখবো আমরা এখন, এই কার্ভটা দেখলে অনেকটা ক্লিয়ার হবে যে কখন আমরা কি হবে, হ্যাঁ। তো আমি এখানে একটা কার্ভ ড্র করব, এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে ফোর্স, এই সাইডে হচ্ছে তোমার অ্যাট্রাকটিভ ফোর্স, তোমরা দেখতে পারবা, সমস্যা নেই, আর এটা হচ্ছে রিপালসিভ। হুম, তো অ্যাট্রাকটিভ ফোর্স ধরো সাপোজ ওইখানে হচ্ছে তোমার দুইটা অ্যাটমের মধ্যে যত ধরনের বল কাজ করতে পারে সবগুলার লব্ধিটাই হচ্ছে অ্যাট্রাকটিভটা দেখাচ্ছি, সব অ্যাট্রাকটিভ ফোর্স গুলোর লব্ধিটা আমি এদিকে ড্র করবো, আর রিপালসিভ গুলো এদিকে ড্র করবো, ওকে। তো এই অ্যাট্রাকটিভ ফোর্সের কার্ভটা হয় এরকম যে দুইটা বস্তুর মধ্যে ডিসটেন্স যখন অনেক বেশি হয় তখন এই যে অ্যাট্রাকটিভ ফোর্স হয় শূন্য, তখন এই আর এর মান যখন অনেক বেশি হবে তাহলে ফোর্সের মান শূন্য, তার মানে অসীমে শূন্য। আর আর এর মান কমতে 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 যখন অনেক কাছে আসবে তখন কি অ্যাট্রাকটিভ ফোর্স তত বাড়তে থাকবে না, তাহলে এটা কিছুটা দূরত্বের সাথে ব্যস্ত অনুপাতিক সম্পর্ক না? তাইলে আমি এই গ্রাফটা কেমন বলতে পারি, যে এরকম ব্যস্ত অনুপাতিক, যেহেতু এইটা অ্যাট্রাকটিভ ফোর্সের কার্ভ, হ্যাঁ। তাহলে যখন দূরত্ব বেশি তখন অ্যাট্রাকটিভ ফোর্সের মান কম, যখন দূরত্ব কমছে এই যে অ্যাট্রাকটিভ ফোর্সের মানটা বাড়ছে। আচ্ছা, এখন এই রিপালসিভ ফোর্সটা কখন কাজ করে আবার, তাই না? এই রিপালসিভ ফোর্সটা তখনই কাজ করে যখন দুইটা বস্তুর মধ্যে দূরত্ব অনেক কমে যায়। তখন হয় কি, সাপোজ ধরো দুইটা অ্যাটম, ধরো এটা হচ্ছে একটা অ্যাটমের নিউক্লিয়াস, এটা হচ্ছে ওর ইলেকট্রন ক্লাউড, এটা আরেকটা নিউক্লিয়াস, এটা এর ইলেকট্রন ক্লাউড, হ্যাঁ। তো এদেরকে যখন আমি পুশ করার ট্রাই করব, এর ইলেকট্রন ক্লাউড আর ইলেকট্রন ক্লাউড একটা রিপালস করো না, যেহেতু ইলেকট্রন ক্লাউড নেগেটিভ, এর ইলেকট্রন ক্লাউড নেগেটিভ, আমরা জানি কি সেম ধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, এটা এটাকে বিকর্ষণ করা শুরু করে। আর এই এই কাজটা কখনো যখন এটা অনেক কাছাকাছি চলে আসে, মানে নর্মালি কি হয় আমাদের অ্যাটম গুলো এরকম মোটামুটি একটা ডিস্টেন্সই থাকে, তো এরকম একটা ডিস্টেন্স মেনটেন করে থাকে, এই যে এরকম একটা ডিস্টেন্স মেনটেন করে থাকে, হ্যাঁ। তো আমি এদেরকে যখন পুশ করতে হতে অনেক কাছে নিয়ে আসবো তখন এদের ভিতরে একটা বিকর্ষণ বল সৃষ্টি হবে, তাই না? নর্মালি তো দরকার, নর্মালি তো বিকর্ষণ বল থাকবে না, মোটামুটি দূরেই আছে, সমস্যা নেই। কিন্তু যখন অনেক কাছে নিয়ে আসবো তখন এই যে ইলেকট্রন ক্লাউড গুলো একটা আরেকটাকে বিকর্ষণ করা শুরু করে। তাহলে আমরা রিপালসিভ ফোর্সের ক্ষেত্রে একটা জিনিস বুঝলাম যে এটা অনেক কাছে আসলে কাজ করে, তাছাড়া কাজ করে না। তাইলে এর কার্ভটা কেমন হবে, এর কার্ভটা হয় যে এরকম, এই যে এরকম হয়, এটা শুধুমাত্র এই যে কাছে আসলেই কাজ করতেছে, দেখছো এইখানেই জিরো হয়ে যাচ্ছে, কিন্তু এই যে অ্যাট্রাকটিভ ফোর্স অনেক দূর পর্যন্ত মোটামুটি কাজ করে, ওকে। এখন এই দুইটার রেজাল্টান্ট একটা কার্ভ থাকা উচিত না? এদের রেজাল্টান্ট কার্ভটা আমরা একটু দেখবো, যে লব্ধি বলের কার্ভ, এটা হচ্ছে আকর্ষণ বল আর বিকর্ষণ বল তো পরস্পর বিপরীতমুখী না, এটা টাইম আকর্ষণ বলও কাজ করতেছে, ধরো এই যে এরা কাছে চলে আসছে,
তো আকর্ষণ বলতে এমন না যে কাজ করা বন্ধ হয়ে যাবে, আকর্ষণ বলতে তো এটা কাজ করবে, তো দুইটা একটা রেজাল্টেন্ট ফোর্স কাজ করবে। তো এই রেজাল্টেন্ট ফোর্সের কাজটাই যেরকম হবে, এটা যদি আমি নিউট্রালাইজ করি, এই ছি রেজাল্টেন্ট ফোর্সের কাজটাই যেরকম হবে, এই হচ্ছে তোমার রেজাল্টেন্ট ফোর্সের কাজ। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ফোর্সের কাজ, এরকম হয় মোটামুটি। ঠিক আছে, দেখছো একটা টাইম পর্যন্ত অ্যাট্রাকটিভ ফোর্স ম্যাক্সিমাম থাকে, তারপরে এই যে অ্যাট্রাকটিভ ফোর্স আস্তে আস্তে কমতে 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 থাকে। আর এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সে আমাদের একটা জিনিস আমি বলতে পারি না যে নেট ফোর্স শূন্য, এফ ইকুয়ালস টু 0। এটা যদি এফ হয় তাহলে এটা 0। তাহলে আমরা এই পয়েন্টে কি পাচ্ছি, এফ নেট ইকুয়ালস টু 0। আর এই ডিসটেন্সটার নাম হচ্ছে আর নট। তো এইটার অনেক তাৎপর্য আছে, এই যে এফ নট 0 যেখানে হয়। তো আচ্ছা, কোনো কিছুতে লব্ধি বল শূন্য হলে এটাকে আমরা কি বলি, সাম্যাবস্থা বলি না? তাহলে এই আর নট পয়েন্টে আমরা বলতে পারি না যে ইকুইলিব্রিয়াম তৈরি হয়েছে? আর নট পয়েন্টে ইকুইলিব্রিয়াম তৈরি হয়েছে, হ্যাঁ। আর আর নট থেকে যদি ডানে যাও, এই যে দেখছো, এই যে এই পর্যন্ত দেখছো অ্যাট্রাকটিভ ফোর্সটাই বেশি না? অ্যাট্রাক্ট করতেছে আর নট থেকে, আবার নিচে গেলে কি রিভালসিভ ফোর্সটা বেশি না? এই জন্য তো নিচে চলে আসছে, দেখছো রিভালসিভ ফোর্সটা বেশি, হ্যাঁ। এই যে দুইটা লব্ধিতে রিপালসিভটার মান বেশি হয়ে গেছে। আর এই পর্যন্ত তোমার অ্যাট্রাকটিভ, এই যে এখানে শুধু অ্যাট্রাকটিভ আছে, কোনো রিপালসিভ নাই। নাই 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 নাই, জি এই পর্যন্ত অ্যাট্রাকটিভ অনেক বাইরে গেছে না? এই যে এরপর আবার এই যে রিপালসিভ বাড়া শুরু করছে, এই কারণে অ্যাট্রাকটিভ কমা শুরু করছে, কমতে 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 এইদিকে এসে আবার রিপালসিভটাই বেশি, কারণ এই যে রিপালসিভ ফোর্স অনেক ড্রাস্টিক্যালি বাইরে গেছে। দেখছেন অল্প সময় অল্প ডিস্টেন্সের ভিতরে রিপালসিভ ফোর্সটা অনেক বেশি হয়ে গেছে, হ্যাঁ। তো এই আর নটে আমাদের নেট ফোর্স শূন্য, তাহলে পয়েন্ট লেখো আর নট কি, এটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম ডিস্টেন্স, বা একটা নাম হচ্ছে বন্ড লেন্থ। বন্ড লেন্থ সাধারণত ম্যাটেরিয়াল কি আর নটই তো থাকে, প্রত্যেকটা ম্যাটেরিয়াল যখন সাম্যাবস্থায় থাকে, তুমি টানা হেঁচড়া না করলে, মানে তুমি স্ট্রেচও করতেছো না, কম্প্রেসও করতেছো না, ও নর্মাল স্ট্রাকচার আছে। আর নর্মাল স্ট্রাকচারে কি বন্ড গঠন করে আছে, তার মানে কি ইকুইলিব্রিয়ামে আছে, ইকুইলিব্রিয়ামে থাকলে আর নট ডিস্টেন্স আছে, আর আর নটটাই তাহলে কি এর ইকুইলিব্রিয়াম ডিস্টেন্স অথবা বন্ড লেন্থ। এখন আমি তাহলে বলতে পারছি আর নটের কি হচ্ছে, এখানে ইকুইলিব্রিয়াম তৈরি হচ্ছে, তাহলে আর নট ডিসটেন্সে এফ নেট শূন্য, আর এটাই আমার বন্ড লেন্থ। ওকে, পয়েন্ট অন, যদি আর গ্রেটার দেন আর নট হয়, মানে আমি টানার পরে এটাকে যদি সাম্যাবস্থা থেকে ডান দিকে সরাই, মানে দুইটা অ্যাটমের ডিসটেন্স, মধ্যবর্তী ডিসটেন্স যদি আমি আর নট থেকে বেশি করি, তাহলে কি এরা অ্যাট্রাক্ট করা শুরু করবে না? তাহলে এটা কি হবে, অ্যাট্রাকটিভ। অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে তখন। তাহলে যখন আর গ্রেটার দেন আর নট হবে, তখন দুইটা অ্যাটমের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্সটা কাজ করবে। এই যে উপরের দিকে, এই যে উপরের দিকে না আর নট, এখানে আসলে কি ফোর্স দেখছো বাইরে গেছে, এই যে অ্যাট্রাকটিভ দিকে চলে গেছে। আর যদি আর লেস দেন আর নট হয়, তাহলে কি করবে, রিপালসিভ ফোর্সটা কাজ করবে, হ্যাঁ। তো এগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট তুলে নাও, যখন আর গ্রেটার দেন আর নট তখন অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে, আর যখন আর লেস দেন আর নট তখন রিপালসিভ ফোর্স কাজ করে। ওকে, তাহলে এইটা দেখলাম আমরা ফোর্স ভার্সেস ডিসটেন্স কার্ভ। এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি ভার্সেস ডিসটেন্স কার্ভ। পটেনশিয়াল এনার্জি ভার্সেস ডিসটেন্স কার্ভ। তো এইটা দেখার আগে একটা জিনিস মাথায় রাখবা, যে লেখো প্রতিটি বস্তুই মিনিমাম পটেনশিয়াল এনার্জি অর্জন করতে চায়। খুব সুন্দরভাবে নোট দিয়ে লেখো, প্রতিটি বস্তুই মিনিমাম পটেনশিয়াল এনার্জি অর্জন করতে চায়। যেমন আমি যদি এই মার্কারটাকে ছাইড়া দিই, কোন দিকে যাবে, নিচের দিকে যাবে, তার মানে আমি বলতে পারি নিচের দিকের পটেনশিয়াল এনার্জি কমতেছে। অবশ্যই মিনিমাম পটেনশিয়াল এনার্জি যেহেতু গেইন করতে চায়, তার মানে নিচের দিকে কমতেছে। আবার এই স্কেলটাকে আমি যদি বেন্ড করি,
ছেড়ে দিলে কি এইভাবে ব্যাক করলো না? তার মানে এখানের থেকে এইখানের পটেনশিয়াল এনার্জি কম ছিল, যেহেতু মিনিমাম পটেনশিয়াল এনার্জি গেইন করতে চায়। এই যে পটেনশিয়াল এনার্জি বাড়ছে, পটেনশিয়াল এনার্জি কমে গেছে। তোমরা যদি আমার কাজ শক্তি ক্ষমতা পটেনশিয়াল এনার্জি লেকচারটা দেখো, তাহলে এটা আরো ভালোভাবে বুঝবা। প্রতিটি বস্তুই সর্বদা মিনিমাম পটেনশিয়াল এনার্জি গেইন করতে চায়। ওকে, এখন তুমি বলো তো এইখানে মিনিমাম পটেনশিয়াল এনার্জিটা কোথায় হতে পারে? মিনিমাম পটেনশিয়াল এনার্জি কোথায় হবে? ইউজুয়ালি কোনো বস্তুকে ছাইড়া দিলেও যে পজিশনে থাকে, আমি একটা রাবার ব্যান্ডকে টাইনা ছাইড়া দিলাম, এই যে যেমন স্কেলটাকে আমি টাইনা ছাইড়া দিলাম, ছাইড়া দিলে কি ও কোন পজিশনে গেলে? ইকুইলিব্রিয়াম পজিশনে চলে গেল, সাম্যাবস্থায় চলে গেল, তাই না? তো সাম্যাবস্থায় যেহেতু চলে গেছে, তার মানে ওর ওইখানেই পটেনশিয়াল এনার্জিটা মিনিমাম। তার মানে এই পয়েন্টটা দিয়ে এর পটেনশিয়াল এনার্জি মিনিমাম হবে। তার মানে আমি যদি এখানে এই পয়েন্টটা ড্র করি, এটাকে আর নট বলি, তাহলে এর পটেনশিয়াল এনার্জি কোথায়? এখানে মিনিমাম। আর অসীমে, এটা মাথায় রাখবো সবসময়, অসীমে দুইটা বস্তুর মধ্যবর্তী ডিসটেন্স যখন অনেক হাই হয়, তখন এদের মধ্যবর্তী পটেনশিয়াল এনার্জি শূন্য হয়, দুইটা টার্মের। তাহলে এইখানে অবশ্যই পটেনশিয়াল এনার্জি শূন্য, আর এখানে মিনিমাম। তো অসীমে যদি শূন্য হয় আর এখানে যদি মিনিমাম হয়, তাহলে এটা কি নেগেটিভের দিকে? এখানে পটেনশিয়াল এনার্জিটা নেগেটিভ হবে না, কমবে না? এই যে কমছে, হ্যাঁ। আর এটা যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক, এই যে গ্রাফটা এরকম হবে। এখন আবার আমরা কি বলতে পারি? এদেরকে আমি যে পুশ করতেছি, দুইটা অ্যাটমকে আমি পুশ কইরা, এই যে এভাবে পুশ কইরা, ধরো সাপোজ এই যে এটাই এই ফর্মটার কথা চিন্তা, এই যে পুশ করছি আমি, পুশ কইরা ছেড়ে দিছি, আবার ব্যাক করতেছি না। তার মানে কি পুশ করার পর কম্প্রেস হওয়ার পর, কম্প্রেস হলে গিয়ে পটেনশিয়াল এনার্জি আবার বাইরে যাচ্ছে, কারণ ছাড়লে আবার ইকুইলিব্রিয়ামে ব্যাক করতেছে, তাই না? তার মানে যদি এই দিকে আসে, আর নট এর থেকে ছোট হয়, এই যে রিপালসিভ ফোর্স যখন কাজ করবে এদিকে আসবে, তার মানে এখানে আবার পটেনশিয়াল এনার্জি আবার বাইরে গেল, যেহেতু ছেড়ে দিলে আবার আগের অবস্থানে আর নট এর ব্যাক আসতেছে, তার মানে এখানে আবার বাইরে গেছিল। তার মানে আমি বলতে পারি যে এই আর নট এর পরে এর থেকে ডিসটেন্স আরো কমলে তখন পটেনশিয়াল এনার্জি আবার বাড়া শুরু করে, বুঝছো? তাহলে আর নট এ পটেনশিয়াল এনার্জি হচ্ছে লোয়েস্ট, এটা হচ্ছে ইউ মিনিমাম। তাহলে পটেনশিয়াল এনার্জি মিনিমাম কোথায়? ইকুইলিব্রিয়াম ডিসটেন্সে, হ্যাঁ। বুঝলা কিভাবে এটা ব্যাখ্যা করলাম? যেহেতু প্রত্যেকটা বস্তুর টেন্ডেন্সি হচ্ছে মিনিমাম পটেনশিয়াল এনার্জি অর্জন করা, আর এখানে এই রিল্যাক্স পজিশনে, মানে আমি যদি স্ট্রেস অথবা কম্প্রেস কিছুই না করি, রিল্যাক্স পজিশনে কোথায় থাকে? আর নটে থাকে। তার মানে আর নটই আমাদের পটেনশিয়াল এনার্জিটা মিনিমাম। আর পটেনশিয়াল এনার্জি অসীমে শূন্য, এটা আমরা জানি যে অসীমে শূন্য ধরা হয়। তার মানে পটেনশিয়াল এনার্জি গ্রাফ কেমন হয়েছে? এই যে এইভাবে নামছে, এক্সপোনেনশিয়ালি নামছে, আস্তে 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 নামছে। আবার অসীম ইকুইলিব্রিয়াম ডিসটেন্সের থেকে কম ডিসটেন্সে গেলে কি আবার পটেনশিয়াল এনার্জি বাইরে যায়। তো এই যে দেখছো পটেনশিয়াল এনার্জি বাইরে গেছে, ঠিক আছে, এরকম। তো এই ছিল আমাদের দুইটা কার্ভ, এই দুইটা কার্ভই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, অ্যাডমিশনের জন্য। এখন আমরা নতুন হেডিং দাও, এটা একটু বুঝছো আশা করি। তবে এটা মিশাইলাম, দেখি কতক্ষণ হইলো, 43 মিনিট। তো লেখো, on the basis of elasticity materials are of three types. এক নম্বরে দেখো পারফেক্টলি ইলাস্টিক বডি, বা বাংলায় একে বলা হয় পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, পারফেক্টলি ইলাস্টিক বডি বা পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। তো এরা কারা? এরা হচ্ছে তারা যাদেরকে তুমি, যাদের উপর থেকে তুমি ডিফর্মিং ফোর্স সরায় নিলে আবার আগের অবস্থায় ব্যাক করে, একদম 100% ব্যাক করে আপ টু ইলাস্টিক লিমিট।
তাহলে এদের সংজ্ঞা লেখো। এগারা বিকৃতি সৃষ্টিকারী বল অপসারণ করলে পুরোপুরি পূর্বের অবস্থায় ফেরত আসে। তাহলে কারা পারফেক্টলি ইলাস্টিক বডি? যাদের উপর থেকে তুমি বিকৃতি সৃষ্টিকারী বল অবসারণ করলে পুরোপুরি পূর্ব অবস্থায় ফেরত আসে। রিয়েল লাইফে মানে 100% ইলাস্টিক এরকম হয় না সাধারণত, বাট ধরা হয় যে মোটামুটি ধরো 99.9 এরকম হচ্ছে পাওয়া যায়। এটার এক্সাম্পল ধরা হয় রাবার। এদেরকে ধরা হয় যে এরা পারফেক্টলি ইলাস্টিক বডি, বাট 100% ইলাস্টিক কেউই না। তো মোটামুটি রাবারকে আমরা বলতে পারি যে এরা হয় পারফেক্টলি ইলাস্টিক। আচ্ছা, তারপর লেখো 2 নম্বরে লেখো পারফেক্টলি রিজিড বডি বা পূর্ণ দৃঢ় বস্তু। পূর্ণ দৃঢ় বস্তু এরা কারা? যাদের মোটেও আকার আকৃতির পরিবর্তন হয় না। এরা কিছু বস্তু থাকে না যে তুমি বল প্রয়োগ করতেছো, যেমন ধরো পাথর। ধরো আমি এটা এক্সাম্পল দিলাম হচ্ছে পাথর। এদের মোটেও আকার আকৃতির পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ, এতটাই সত্য যে এদের শেপ মোটেও চেঞ্জ হচ্ছে না। তো এদেরকে আমরা বলি পূর্ণ দৃঢ় বস্তু। তো এটাও মাথায় রাখবে যে রিয়েল ওয়ার্ল্ডে 100% রিজিডও কোনো বস্তু হয় না। হ্যাঁ, বাট ধরা হয় যে এরা যেহেতু 99% ধরা হচ্ছে এরা রিজিড, তো এদেরকে আমরা বলি পারফেক্টলি রিজিড বডি বা এদের পূর্ণ দৃঢ় বস্তু। আর এদের ইলাস্টিসিটি একদমই কম, যেহেতু কোনো আকার আকৃতির পরিবর্তন হচ্ছে না। এদের ইলাস্টিসিটি ধরো 1% বা 0.5% এরকম কিছু একটা, বা 0.001%। ওকে, তাহলে এটা কি 100% ইলাস্টিক আর এটা কি 0% ইলাস্টিক? তো 100% ইলাস্টিক আর 0% ইলাস্টিকের মাঝে কি থাকতে পারে না যে 50% ইলাস্টিক, 30% ইলাস্টিক, 70% ইলাস্টিক? হ্যাঁ, থাকতেই পারে। তো এদেরকে বলা হয় আচ্ছা, তো আমরা এটা দেখলাম কি পারফেক্টলি ইলাস্টিক আর হচ্ছে পারফেক্টলি রিজিড। তাহলে এদের ইলাস্টিসিটি কত? 100%, এদের ইলাস্টিসিটি 0%। তো এই দুইটাই হচ্ছে তোমার আইডিয়াল কেস। হ্যাঁ, দুইটাই কি আইডিয়াল কেস। এখন তোমার রিয়েল ওয়ার্ল্ডের বস্তুগুলো হয় কি 70% ইলাস্টিক হয়, 30% ইলাস্টিক হয়, 50% ইলাস্টিক হয়। তো এগুলো আমরা এখন পর্যন্ত পড়বো না। যেগুলো হচ্ছে 60% ইলাস্টিক ওটার কাহিনী কি, 50% ইলাস্টিক ওটার কাহিনী কি, আমরা এগুলো নিয়ে আপাতত পড়াশোনা করবো না। এগুলো নিয়ে হায়ার লেভেলে আমরা আলোচনা করব। আমরা যেমন হচ্ছে তোমার সংঘর্ষ যখন পড়ছিলাম, অস্থিতিস্থাপক সংঘর্ষ পড়ছিলাম কি, যেখানে গতিশক্তি সংরক্ষিত থাকে। সরি, স্থিতিস্থাপক সংঘর্ষ যেটা পড়ছিলাম যে গতিশক্তি সংরক্ষিত থাকে। কিন্তু তোমার এমনও তো হতে পারে যে গতি শক্তি 60% সংরক্ষিত আছে, 50% সংরক্ষিত আছে, হইতে পারে না। বাট ওই কেসগুলো তো আমরা পড়তেছি না। তো ওই কেসগুলোও পড়া যায়। ওইখানে স্থিতিস্থাপক পার্সেন্টেজ অফ ইলাস্টিসিটি বলে একটা কনসেপ্ট আছে। তো ওই কেসগুলো আছে, বাট আমরা পড়ি না আমাদের লেভেলে। তেমনি আমরা এই দুইটা বাদেও এর মাঝামাঝি 50% 60% ইলাস্টিসিটিও হতে পারে, বাট পড়ি না। আর আরেকটা বস্তু আছে, সেটা হচ্ছে পারফেক্টলি ইনইলাস্টিক বডি অথবা এদেরকে বলা হয় প্লাস্টিক বডি বা নমনীয় বস্তু। এরা কারা? এরা হচ্ছে বিকৃতি সৃষ্টিকারী বল অপসারণ করলে
বিকৃতি সৃষ্টিকারী বল অপসারণ করলে বিকৃত অবস্থা পুরোপুরি বজায় রাখে। তাহলে পারফেক্টলি ইলাস্টিক বা পারফেক্টলি ইনইলাস্টিক বা প্লাস্টিক বডি কারা? বিকৃতি সৃষ্টিকারী বল অপসারণ করলে বিকৃত অবস্থা পুরোপুরি বজায় রাখে। ধরো সাপোজ হচ্ছে কাদা, এটা খুবই ভালো এক্সাম্পল হচ্ছে কাদা। কাদাকে তুমি যে শেপই দিচ্ছ বিকৃত করার পরে, মানে তুমি বিকৃতি করতে তো অবশ্যই বিকৃতি সৃষ্টিকারী বল প্রয়োগ করতেছো। ধরো আমি কাদাকে শেপ বেন্ড করলাম বা কোনো ওয়ালে যেভাবে বাড়ি মারলাম, ও কি ওই অবস্থাতেই থাকবে? ও কি আবার পুরো অবস্থা ফেরত আসে না। তো এদেরকে বলা হয় প্লাস্টিক বডি। তো প্লাস্টিক সম্বন্ধে আমাদের এতদিন যেই কনসেপ্টটা ছিল, যেমন প্লাস্টিক বলতে সাধারণত বোতল টোতল এগুলা বুঝতাম, অ্যাকচুয়ালি ওইটা না। প্লাস্টিক বডি বা নমনীয় বস্তু তারা যারা বিকৃতি অপসারণকারী বল বিকৃতি সৃষ্টিকারী বল অপসারণ করলে ওই অবস্থাতেই থাকে, কোনোভাবেই পূর্বের অবস্থায় ফেরত আসে না। তাদেরকে আমরা বলি প্লাস্টিক বডি বা নমনীয় বস্তু বা পারফেক্ট ইলাস্টিক বডি। এটার এক্সাম্পল হচ্ছে কাদা বা ক্লে। হ্যাঁ, তো এই তিন ধরনের বস্তু আছে আমাদের। হ্যাঁ, ইলাস্টিসিটির উপর ভিত্তি করে বস্তুগুলোকে এই তিন ভাগে আমরা মোটামুটি ভাগ করি। তো এগুলো নিয়ে আমরা হচ্ছে এই চ্যাপ্টারে পড়াশোনা করব, সমস্যা নাই। খুব যে ইম্পর্টেন্ট এই টপিকটা এমনও না, বাট এই যে এমসিকিউ তে আসতে পারে, তারপর হচ্ছে ডেফিনেশন এক্সামে আসতে পারে, তো তুলে রাখো। হ্যাঁ, তো এই পারফেক্ট ইলাস্টিক প্লাস্টিক বডিতে তোমার এদের কোনো অ্যাবিলিটি নেই যে ডিফর্মিং ফোর্সকে অপোজ করবে। যেমন নর্মালি একটা স্কেলে আমি যখন বল প্রয়োগ করতেছি, দেখছো ডিফর্মিং ফোর্সকে অপোজ করার জন্য ও একটা বল প্রয়োগ করছে ওইদিকে, তাই না? ছেড়ে দিলে দেখছো ফেরত আসে, তার মানে ওরও একটা বল আছে ওইদিকে। এই বলটা সরাই দিলে ওই বলটার কারণে ও তো ফেরত যাচ্ছে, যে ছাড়ে দিলাম ওই বলটার কারণে তো আগের অবস্থায় ব্যাক করলো, তাই না? কিন্তু এদের হচ্ছে এই বলটা থাকে না, আর এই বলটার নামই হচ্ছে রিস্টোরিং ফোর্স। দেখছো এই যে রিস্টোর হয়ে গেল না, এই যে আমি বল প্রয়োগ করলাম, এটা কি ডিফর্মিং ফোর্স আমি অ্যাপ্লাই করলাম, ছেড়ে দিলাম আগের অবস্থায় ব্যাক চলে গেল। তাহলে যে বলের কারণে এটা ব্যাক যায় এটার নাম হচ্ছে রিস্টোরিং ফোর্স বা প্রত্যয়নী বল। আমরা এটা নিয়ে পড়বো একটু সামনে। তাহলে এদের হচ্ছে এই অ্যাবিলিটিটা থাকে না, রিস্টোরিং ফোর্স অ্যাপ্লাই করার অ্যাবিলিটি এদের থাকে না। ওকে, তো এটা মিশালাম। এখন হেডিং দাও রিস্টোরিং ফোর্স বা প্রত্যয়নী বল। রিস্টোরিং ফোর্স বা প্রত্যয়নী বল। তো একটু আগে আমি এটা নিয়ে আলোচনা করলাম, এটা কি জিনিস? আমরা ডিফারিং ফোর্সটা সরায় নিলে যে বলটা কোনো বস্তুতে ক্রিয়া করে, এটা হচ্ছে আমার রিস্টোরিং ফোর্স বা প্রত্যয়নী বল। স্টোর করে, ওর ওর আগের কনফিগারেশনটা রিগেইন করতে হেল্প করে যে ফোর্সটা। তো লেখো when an external force acts on a body, then due to intermolecular force molecular force there is an internal resistance force produced. It is called restoring force. তো আমরা একটু আগে গ্রাফ দেখছিলাম না, ফোর্স ভার্সেস ডিস্টেন্সের।
এই গ্রাফটা কেমন ছিল? এই গ্রাফটা ছিল এই যে রেজাল্টেন্ট যে গ্রাফটা ছিল এরকম ছিল। হ্যাঁ, তো এই যে এটা ছিল আর নট। তো আমরা যখন এক্সটার্নাল ফোর্স বা হচ্ছে ডিফর্মিং ফোর্স অ্যাপ্লাই করি করে, ধরো সাপোজ এইখানে এই পজিশনে আনলাম, একে আর নট থেকে এই পজিশনে আনলাম আর পজিশনে, তখন কি এই যে বলটা কাজ করছে, এই অ্যাট্রাকটিভ যে ফোর্সটা কাজ করছে, এটা হচ্ছে রিস্ট্রেইনিং ফোর্স। অ্যাট্রাক্ট করবে না? তারপর ধরো সাপোজ আর নট থেকে আমি একে এই পজিশনে আনলাম, তখন এই যে ফোর্সটা কাজ করতেছে, রিভার্সিভ ফোর্সটা যে কাজ করতেছে, এটা হচ্ছে তোমার রিস্ট্রেইনিং ফোর্স। তার মানে এই কার্ভ, এই যে কার্ভ করছে, এটা হচ্ছে তোমার রিস্ট্রেইনিং ফোর্স ভার্সেস ডিসটেন্সের কার্ভ রেজাল্টেন্টটা। যে when an external force acts on a body, then due to intermolecular force, the intermolecular force, there is an internal resistance force এই যে অভ্যন্তরীণ বাধাদানকারী বল প্রডিউসড হয়, ইট ইজ কল্ড রিস্টোরিং ফোর্স। আর এই ফোর্সটার কারণে ও এর অরিজিনাল শেপ রিগেইন করতে পারে আবার। হ্যাঁ, তো এটার মাথায় রাখবে যে রিস্টোরিং ফোর্স তোমার ডিফরমেশনের সাথে প্রপোর্শনাল হয়। রিস্টোরিং ফোর্স is proportional to deformation. যেমন স্প্রিং এর ক্ষেত্রে আমরা দেখছিলাম F is proportional to X। হ্যাঁ, যে স্প্রিং ফোর্স যেটা, এটাই হচ্ছে এক ধরনের রিস্টোরিং ফোর্স। ঠিক আছে, এই যে X এর উপর ডিপেন্ড করতো না স্প্রিং ফোর্স। আর এই রিস্টোরিং ফোর্স আর ডিফর্মিং ফোর্স সবসময় অপোজিট হয়। দেখছো, তুমি ডিফরমেশন করার জন্য এইদিকে বল প্রয়োগ করছো আর রিস্টোরিং ফোর্স ওইদিকে কাজ করতেছে। আবার ডিফরমেশন করার জন্য তুমি ধরো ওইদিকে পুশ দিচ্ছ, রিস্টোরিং ফোর্স এইদিকে প্রয়োগ হবে। তাইলে একটা জিনিস মাথায় রাখবে যে এক্স, এই এক্স কোন দিকে হয়, এক্স এর ডিরেকশন আর ডিফর্মিং ফোর্সের ডিরেকশন সেম, আর এক্স এর সাথে রিস্টোরিং ফোর্সের ডিরেকশন অপোজিট। ঠিক আছে, তো নোট দিয়ে লেখো যে restoring force is always opposite to deforming force. Restoring force is always, লেখা দিই, restoring force is always opposite to deforming force. ঠিক আছে, রিস্টোরিং ফোর্স ইজ অলওয়েজ অপোজিট টু ডিফর্মিং ফোর্স। তো আজকের লেকচারে এইটুকুই, আশা করি বাংলা গল্প এগুলা ম্যাথ শিখলাম না, বাট হ্যাঁ অনেক ভিতরের তথ্য, অনেক জিনিস জানতে পারলাম। এগুলা হচ্ছে অবশ্যই এক্সামের জন্য ইম্পর্টেন্ট, বোর্ড পরীক্ষার জন্য বলো, এমসিকিউর জন্য বলো, এগুলা হচ্ছে বেসিক, আমাদের এই চ্যাপ্টার বেসিক নলেজ পাইলাম। এরপরে লেকচার থেকে আশা করি আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখা শুরু করবো। এই চ্যাপ্টার মেইন টপিকগুলো এরপরে লেকচারে শুরু হবে। তুমি যদি আজকের লেকচার স্কিপ করো তাও তোমার ম্যাথ থেকে কোনো সমস্যা হবে না, ম্যাথ তুমি করতে পারবা। হ্যাঁ, তো আশা করি ভালো থাকবা আর এই লেকচারটা খুব সুন্দরভাবে নোট করো।